সবাইকে নমস্কার, সুপ্রভাত জানিয়ে শুরু করি আজকের বুধ সকালে। নতুন মাস, তাই নতুন বিষয়। বুধ সকালে অনুষ্ঠানে অগস্ট মাসের বিষয় সে এক ঘোর বর্ষার দিনে। ঘোর বর্ষায় নানান স্মৃতি, নানান ঘটনা, দুর্ঘটনা, অনেক কিছু মনে পড়ে। সেসবই আপনারা লিখেছেন আপনাদের চিঠির পাতা জুড়ে। লিখেছেন maitrikatha@gmail.com এই ঠিকানায়, MAITREEKATH maitrikatha@gmail.com। এছাড়াও বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা ৭০০০০১, পশ্চিমবঙ্গ, ভারত, এই ঠিকানাতেও লিখেছেন কেউ কেউ। সবার আগে যার লেখা পড়ব তিনি কেকা চৌধুরী। আপনার ঠিকানা গোপীনগর, হরিপাল, হুগলি। গভীর রাত, ঘুম ভেঙে দেখি অঝোর ধারায় স্নান করছে বসুন্ধরা। রাত্রির নিস্তব্ধতার মাঝে ঝরঝর বৃষ্টি ফোঁটা আর গাছের পাতার শব্দবন্ধন ছন্দে ছন্দে ছড়িয়ে পড়েছে দিকে দিগন্তে। হর্ষ বিষাদে মেশা অনামিক অনুভূতির জমির উপর দাঁড়িয়ে মনে এলো সে ভয়ঙ্কর বর্ষার দিনের কথা। শ্রাবণ মাস, সকাল থেকে আকাশের মুখ ভার। এখুনি বুঝি ঝরে পড়বে অভিমানটুকু অশ্রুবিন্দু হয়ে। বুঝলাম আজ আর কলেজে যাওয়া হচ্ছে না। পড়ার বইও আড়ি দিল। মনের মাঝে কে যেন বলে যায়, এমনও দিনে তারে বলা যায়, এমনও ঘন ঘোর বরিশায়। হঠাৎ বাইরে চেঁচামেচি শুনে আনমনা মনটা খুঁজে পেল ঠিকানা। ঝমঝম করে বৃষ্টি পড়ছে আর ঘন ঘন বিদ্যুতের আলো আঁধারের বুক চিরে ধরণীর বুক ছুঁয়ে আবারও মিলিয়ে যাচ্ছে। গিয়ে দেখি পাশের পাড়ার রতন কাকুকে সাপে কামড়েছে। জলকাদা পার হয়ে কয়েকজন তাকে নিয়ে যাচ্ছে ওঝার কাছে। আমি চিৎকার করে বললাম, ওঝা নয়, এক্ষুনি হাসপাতালে নিয়ে যাওয়া প্রয়োজন। পথ ঘাট মাটির, যোগাযোগের সুব্যবস্থা নেই। সাধারণ মানুষের চলাফেরা করাই কষ্টসাধ্য। কেউ অসুস্থ হলে তো কথাই নেই। রোগী নিয়ে ছুটতে হয় আরামবাগ মহকুমা হাসপাতালে। গ্রাম থেকে বাসস্ট্যান্ড প্রায় 2 কিলোমিটার কাদামাখা পিছল পথে কোন যানবাহন যাবে? ওঝার ঝাড়ফুঁক যে কত বড় ধাপ্পা প্রমাণ করে অকালে চলে গেল একটা তরতাজা প্রাণ। আজও বর্ষার দিনে পাতার মর্মর ধ্বনি, বৃষ্টির রিমঝিম, বাতাসের ফিসফিসের সাথে দুঃস্বপ্নের মতো এসে দাঁড়ায় সেই ঘোর বর্ষার দিনটা। লিখেছেন কেকা চৌধুরী, গোপীনগর, হরিপাল, হুগলি থেকে। ওই যে শুরুতেই বলেছিলাম, কত ঘটনা, দুর্ঘটনা এই বর্ষার দিন ঘিরে। এবারের লেখা এসেছে বেগম নূরবানু খাতুনের কাছ থেকে, পাইকপাড়া, নলহাটি, বীরভূমের। সেই দিনটার কথা আমি কোনোদিন ভুলব না। এমন দিনের কথাই তো আমরা শুনতে চেয়েছি। রাত থেকে ঝোড়ো বাতাস, সেই সঙ্গে বৃষ্টি। বৃষ্টি থামার নাম নেই। বিকেলের দিকে বৃষ্টির এবং হাওয়ার বেগ বাড়ল। চারিদিক জলকাদায় ভর্তি, সঙ্গে ঝোড়ো বাতাস। গাছের ডাল ভেঙে গেল। এত হাওয়া যে রান্না করা যাচ্ছে না। কোনো রকমে খিচুড়ি রান্না হয়েছে। দমকা বাতাসের সঙ্গে জল। আমাদের ঘরে টিনের চালের ফুটো দিয়ে জল পড়ে। বালতি, থালা, গামলায় জল পড়ে। হাওয়ার গতিবেগ বাড়ছে তো বাড়ছেই। দমকা বাতাসে আমাদের বাড়ির টিনের চাল গেল উড়ে। মাথার ওপরে বৃষ্টি পড়ছে। ঘর থেকে জামা কাপড়, ব্যাগ, বই, টিভি সব ধরাধরি করে নামানো হলো। বৃষ্টি, সেই সঙ্গে ঝোড়ো বাতাস। ঘরে জল জমে গেল। বিদ্যুৎ তো চলে গেছে অনেকক্ষণ। অন্ধকার, ছেলেমেয়েরা কাঁদছে। এই দাঁড়াও, খিচুড়ি আনি। খিচুড়ির হাঁড়ি তখনও নামানো হয়নি। কাদা জল ঢুকে খাওয়ার অযোগ্য হয়ে গেছে। খাওয়া কারুরই হলো না। উনুন ভিজে গেছে, ঘুঁটে ভিজে গেছে, সে এক চরম অবস্থা। বাড়ির টিনের চাল উড়ে গিয়ে দূরে পুকুরে পড়েছে। সেজন্য কয়েকদিন ঘরে ঢুকতে পারিনি। মিস্ত্রি এসে মেরামত করার পর ঘরে ঢুকি। তাই বলছিলাম বুধ সকাল, আমি কখনোই সেই দিনটা ভুলতে পারবো না। বেগম নূরবানু খাতুন, পাইকপাড়া, নলহাটি, বীরভূম। সত্যি
ক্ষণিকের জন্য, একদিনের জন্য, কিছু সময়ের জন্য হলেও মাথার উপরে ছাদটা যদি সরে যায়, সে ক্ষণ ভোলা যায় না। সর্বেশ্বর পাল, শশীভূষণ ঘোষলেন, মাহেশ হুগলি থেকে লিখেছেন। জামাই ষষ্ঠীর নেমন্তন্নে স্ত্রী এবং সন্তানরা আমার শ্বশুর বাড়িতে কদিন আগেই পৌঁছে গেছে। আমি কাছাকাছি অফিসে কর্মরত বলে অফিস করে বাস যোগে শ্বশুর বাড়ির নিকটবর্তী বাস স্টপে নির্দিষ্ট সময় পৌঁছলে শালাবাবু 2 হুইলারে আমাকে নিয়ে যাওয়ার কথা। হায় রে বিধিবাম! বাসে উঠতেই ঘনঘোর বর্ষার বাড়িধারা ক্রমশই বাড়ছে। আমি যখন বাস থেকে নেমে একটা বন্ধ দোকানের বারান্দায় আশ্রয় নিয়ে চারিদিকে শালাবাবুকে খুঁজছি, রাস্তা ধান জমি জলে একাকার, হঠাৎ আমাকে একটা ছাতা হাতে ধরিয়ে আমার উদ্দিষ্ট পথপ্রদর্শকের আবির্ভাব। তার পরামর্শে অনুসরণ শুরু করলাম। তারপর কত জায়গায় পড়তে পড়তে বেঁচে গেছি, কিন্তু একটা পাট পচানো ডোবায় যখন ডুবতে বসেছি তখন শালাবাবু আমাকে টেনে তুলল। কদর্য চেহারা দেখে নিজেরই লজ্জা করছিল। অবশেষে সন্ধ্যার মুখে হাজির হয়েছিলাম বলে আর বিদ্যুৎবিহীন গ্রাম ছিল বলে লজ্জার হাত থেকে রক্ষা পেল, শেষ রক্ষা হলো না। বাথরুমে যাওয়ার পথ নির্দেশ করতে আসা দারোগা কন্যা খুঁড়তুতো শালিকা বাবার 5 ব্যাটারি টর্চের আলো পড়তেই রসিকতা, জামাইবাবুর রাজস্বিক পোশাক যে তামসিক হয়ে গেছে। আমি নিরুত্তর। সর্বেশ্বর পাল, শশীভূষণ ঘোষলেন, মাহেশ হুগলি থেকে। জামাইবাবুর রাজস্বিক পোশাক যে তামসিক হয়ে গেছে, এ শুনে আমরাও নিরুত্তর। আসি পরের লেখায়। লিখেছেন সত্যজিৎ ঘোষ, নিবেদিতা সরণি, বাদুড়িয়া, উত্তর 24 পরগনা থেকে। 25 বছর আগের ঘটনা। সদ্য কলেজে ভর্তি হয়েছি। পাশাপাশি একটি ক্ষুদ্র সংবাদপত্রের শিক্ষানবিশ সাংবাদিক হিসেবে যুক্ত হয়েছে। আমার লেখা খবর প্রথম প্রকাশিত হওয়ার দিন কপি নিয়ে কলেজে যাব ঠিক করলাম। দুটো জায়গা দুপ্রান্তে হওয়ায় সাইকেল নিয়ে যখন রওনা হলাম তখন শ্রাবণের রোদ ঝলমলে আকাশ। কাগজের দপ্তর থেকে কপি নিয়ে যখন কলেজে পৌঁছলাম, সাংবাদিকের তকমা পাওয়া আমার মন তখন খুশিতে ডগমগ। আকাশে ছিটে ফোটাও মেঘের দেখা নেই। কিন্তু বিপত্তি শুরু হলো ফেরার সময়। আকাশ ঘন মেঘে ঢেকে গেছে। দ্রুত সাইকেল চালাতে শুরু করলাম। যে করেই হোক বৃষ্টি আসার আগে খেয়াঘাটে পৌঁছতে হবে। ঘাটে পৌঁছতে তখন আর মিনিট 1.5 সাইকেল চালাতে হবে। ঝেপে বৃষ্টি নামল। ছাতা খোলার সময় না পেয়ে কাক ভেজা হয়ে ঘাটের মুখে যাত্রীদের বিশ্রামের জন্য তৈরি বিচালির ছাউনি দেওয়া দোচালায় পৌঁছলাম। সে চালাঘর ছায়া জোগাতে সক্ষম হলেও বৃষ্টিতে ভেজা আটকাতে অক্ষম। বাধ্য হয়ে ভিজতে হলো। মাঝে মাঝে নদীর ঝোড়ো বাতাসে বৃষ্টির ছাট গায়ে একেবারে কাঁটার মতো বিঁধছে। নৌকো তখন ওপারে। এমন পরিস্থিতিতে কখন সে এপারে আসবে তারও কোনো নিশ্চয়তা নেই। ঘাটে আমি ভিন্ন অন্য যাত্রীও নেই। ঘড়ি না থাকায় ঘনায়মান অন্ধকারে সময় ঠাউর করতে পারছিলাম না। মন খারাপ হয়েছিল খবরের কাগজ ভিজে গিয়েছিল বলে। ভেজা শরীরে বসার উপায় নেই। বাঁশের বাখারির বেঞ্চটায় বসতে গেলেই নরম মাটিতে একদিকে হেলে পড়ছিল। তবু সেই ঘনঘোর বৃষ্টির দিন স্মৃতিপটে অমলিন, কারণ অতটা সময় ধরে নদীর বুকে মেঘ বৃষ্টির খেলা দেখার সুযোগ জীবনে আর কখনো হয়নি। সত্যজিৎ ঘোষ, নিবেদিতা সরণি, বাদুড়িয়া, উত্তর 24 পরগনা থেকে লিখেছেন। 1964 সালের এক বর্ষণমুখর দিনের কথা লিখেছেন ডাক্তার সুকুমার হালদার, মানিকতলা, অশোকনগর, উত্তর 24 পরগনা থেকে। আমরা 3 বন্ধু চলেছি অসুস্থ প্রধান শিক্ষক মহাশয়কে দেখতে। আমরা তখন 5ম শ্রেণীর ছাত্র। অঝোর ধারায় ধারাপাত হয়ে চলেছে। আমরা 3 জন একটা ছাতার তলায় জড়াজড়ি করে কর্দমাক্ত রাস্তা দিয়ে হেঁটে চলেছি। মাঝে মাঝে পা পিছলে যাচ্ছে, তখন একে অপরকে জাপটে ধরছি। এইভাবে খেয়াঘাটে এলাম। নদী পার হয়ে ওপারেও গেলাম। স্যারকে দেখে যখন ঘাটে ফিরে এলাম তখন খেয়াঘাট শুনশান, জনপ্রাণী শূন্য। আকাশ মেঘে ঢেকে আছে। দিনেও যেন অন্ধকার নেমে এসেছে। মানুষ সব ঘরবন্দি হয়ে পড়েছে। এই সময় শুধু আমরা 3 জন খেয়াঘাটে। দেখছি একটি নৌকো বাঁধা আছে, কিন্তু মাঝি নেই। অগত্যা আমরাই বাঁধন খুলে নৌকোয় উঠে বসলাম। আমরা কেউ নৌকো বাইতে পারি না,
তবুও নদীতে ভাসিয়ে দিলাম। এলোমেলোভাবে নৌকো চলছে, বৃষ্টির সঙ্গে সঙ্গে হাওয়া বইছে, ভেজা শরীরে কাঁপুনি দিচ্ছি। নৌকো হাওয়ার তালে তালে এগিয়ে চলেছে। কোন ঘাটে গিয়ে থামবে আমরা জানি না। চারিদিকে সাহায্য করার মতো কোনো লোকজনও নেই। অনিশ্চিতের দিকে আমরা এগিয়ে চলেছি। ভয়ে বুক দুরুদুরু করছে। হাওয়ার তালে নৌকো দুলতে দুলতে একসময় বাঁশবাগানে এসে দাঁড়িয়ে পড়ল। আমরা বাঁশের কঞ্চি ধরে ধীরে ধীরে নৌকো কুলে ভেড়ালাম। নৌকোটাকে বাঁশ ঝাড়ে বেঁধে রেখে আমরা বেরিয়ে পড়লাম। কোন দিকে যাব রাস্তা চিনি না, কোনো লোকজনও নেই যে তাকে জিজ্ঞাসা করব। চরম সংকটে পড়ে কাক ভেজা হয়ে তিনজন কাদা জলের মধ্য দিয়ে হাঁটতে হাঁটতে পরিচিত রাস্তা খুঁজে পেলাম। তারপর বাড়িতে এসে সকলের চিন্তামুক্ত করলাম। আজ জীবন সায়াহ্নে এসেও সেই দিনের সেই কথা স্মৃতির পাতায় আজও উজ্জ্বল হয়ে আছে। ডাক্তার সুকুমার হালদার লিখেছেন মানিকতলা, অশোকনগর, উত্তর 24 পরগনা থেকে। বীরেন্দ্রনাথ মাইতি, বুলবুলচটি, খড়গপুর, পশ্চিম মেদিনীপুর, আপনার লেখা। তখন 8 কি 9-এ পড়ি, সেটা 60-এর দশকে। অবিভক্ত মেদিনীপুরের এক অজ গাঁয়ে আমাদের পৈতৃক বাড়ি। 5 বন্ধু সলা পরামর্শ করে বেরিয়ে পড়লাম সিনেমা দেখতে। বাড়ি থেকে 3 মাইল হেঁটে হলদি নদী পেরিয়ে বাসে 4 মাইলের পর বর্গভীমা টকিজ। চলছে দমফাটা হাসির সিনেমা হাসিতে আসিও না। ভানু বন্দ্যোপাধ্যায় ও জহর রায় জুটিতে ফাটাফাটি সুপারহিট সিনেমা। স্কুলের নাম করে বাড়ির ও গ্রামের বড়দের নজর এড়িয়ে বেরিয়ে পড়লাম। তখন বর্ষাকাল, সবে নদী পেরিয়েছি। শুরু হলো তুমুল বর্ষা। কোনো ক্রমে কাক ভেজা হয়ে সিনেমা দেখে ফেরার সময় পড়লাম মহাফাপড়ে। খেয়াঘাটে যখন পৌঁছলাম তখন মুষলধারে বৃষ্টি পড়ছে। শুনলাম নদীর ওপার থেকে কোনো নৌকো আসতে পারেনি, কখন আসবে জানে না কেউ। ঝড় যখন থামল তখন সন্ধ্যা হয়ে গেছে। আমরা খেয়া পেরিয়ে আর হেঁটে যাওয়ার রিস্ক নিলাম না। আবার বাসে যেতে ভয়ও লাগছে, যদি গ্রামের কোনো পরিচিতের সঙ্গে দেখা হয়ে যায়। দেখা হলেই বাড়িতে নালিশের ভয়। যাই হোক, বাসের একেবারে শেষের দিকে চুপটি মেরে বসেছি সবে বেশ। যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। ভুবন জেঠু আমাদের সুবলকে আবিষ্কার করে ফেলেছে। জেঠুকে কোনোভাবে ম্যানেজ করে স্টপেজে নেবেই ভূত দেখার উপক্রম। ছোট কাকা আমাদের দেখে চিৎকার করে বলে উঠল, কোথায় গেছিলি তোরা, বল। মিথ্যে বলার তো সাহস হলো না। সব শুনে ছোটকা বলল, সেজদা মানে তোর বড় কাকা ফায়ার হয়ে আছে, কি হবে আমি কিন্তু জানি না। আমাদের বুকের আওয়াজ সবাই শুনতে পাচ্ছি। শুনেছি পরের দিন থেকে আমাদের সবারই ধুম জ্বর হয়েছিল। হবে নাই বা কেন, বৃষ্টি ভেজা গায়ে এতক্ষণ। যাই হোক, এই জ্বরই আমাদের বকার হাত থেকে বাঁচিয়ে দিয়েছিল। বীরেন্দ্রনাথ মাইতি, বুলবুলচটি, খড়গপুর, পশ্চিম মেদিনীপুর থেকে। কিছু চিঠির প্রাপ্তি স্বীকার করতে চাইব। বীরেন্দ্রনাথ সাহু, কেশিয়ারি, পশ্চিম মেদিনীপুর থেকে লিখেছেন। পাইকপাড়া, নলহাটি, বীরভূম থেকে লিখেছেন শীষ মোহাম্মদ শীষান। তপন কুমার মজুমদার, রাজারহাট রোড, কলকাতা 157 থেকে লিখেছেন। গৌতমপতি তমলুক, পূর্ব মেদিনীপুর থেকে লিখেছেন। আর লিখেছেন অরূপ সরকার, আসানসোল, পশ্চিম বর্ধমান থেকে। অনেক 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 ধন্যবাদ। তাপস সাহা, শেওড়াফুলি, হুগলি থেকে লেখা। মনে পড়ে সেই 1978 সালের সেপ্টেম্বর মাসটিকে। বঙ্গোপসাগরে ঘনীভূত হওয়া এক অতি গভীর নিম্নচাপের কারণে আস্ত বর্ষাকালের আকাশ ভাঙা বৃষ্টি ঝরে পড়েছিল এই রাজ্যের 16টি জেলার উপর। এখনো মনে পড়ে পাহাড়ি অঞ্চলের মতো অনর্গল মুষলধারে সেই বৃষ্টি হয়েছিল 27 সেপ্টেম্বরের সকাল থেকে 29 সেপ্টেম্বরের দুপুর পর্যন্ত। অর্থাৎ 3 দিনেই বৃষ্টি হয়েছিল 221 মিলিমিটার। একে তো 3 দিনের অবিরাম বৃষ্টির ফলে চারিদিক জলে টইটুম্বুর, তার উপর জলাধার থেকে ছাড়া 4 লাখ কিউসেক জল। সামগ্রিক চাপে নিজের চোখে দেখা কিভাবে দামোদর নদীর বাঁধ 20 ফুট ভেঙে চলে গেল এক মুহূর্তে, আর আমাদের সকলকে এক প্রকার লোটা কম্বল বেঁধে এক বস্ত্রে বাড়ি ছেড়ে পরিচিত এক বাড়িতে আশ্রয় নিতে হয়েছিল। সে বছরে 29 সেপ্টেম্বরের মহালয়া তলিয়ে গিয়েছিল বন্যার জলেতে। একটিও পূজা হতে পারেনি। আজ এই বর্ষার দিনে বসে ভাবছি, শুধুই ভাবছি, এমনও ভয়ানক বর্ষার দিনগুলিকে আমি প্রত্যক্ষ করেছিলাম। তাপস সাহা, শেওড়াফুলি, হুগলি।
আশিস চক্রবর্তী, ছোট শ্রীকৃষ্ণপুর, দাঁতন, পশ্চিম মেদিনীপুর। আপনার লেখা। শ্রাবণ মাস, আকাশে কৃষ্ণ কালো মেঘের সম্ভার। বৃষ্টি হবে কি হবে না, এই প্রশ্নে দোল খাচ্ছিলেন সহকারী শিক্ষক কার্তিকবাবু। অবশেষে গিন্নির নিষেধ উপেক্ষা করে বেরিয়ে পড়লেন কার্তিকবাবু স্কুলের পথে। প্রত্যন্ত এলাকায় স্কুলের অবস্থান। বাড়ি থেকে স্কুল প্রায় 40 কিলোমিটার। 3 রকম যানে করে কার্তিকবাবুকে স্কুলে পৌঁছতে হয়। প্রথমে রিক্সা, তারপর বাস, অবশেষে পা যানে স্কুল যাওয়া ছাড়া কোনো বিকল্প নেই। শুরুতে বৃষ্টি নেই, রিক্সাও সহজে পাওয়া গেল, কিন্তু 2 কিলোমিটার যেতেই মুষলধারে বৃষ্টি শুরু হলো। দমকা বাতাস, রিক্সা চালক ভেজে একসা। কার্তিকবাবুও তদ্রূপ। মনে মনে ভাবলেন, গিন্নির কথা অমান্য করায় এই অবস্থা। যখন বাসস্ট্যান্ডে পৌঁছলেন তখন পরনের সব পোশাক ভিজে গেছে। ভিজে পোশাক পরেই কার্তিকবাবু বাসে উঠলেন। শরীরের উত্তাপে পোশাক প্রায় শুকিয়ে গেল। বাসে নামতেই আবার শুরু হলো বৃষ্টি। এবার বৃষ্টি আর থামতে চায় না। স্কুলে পৌঁছতে তো হবে সঠিক সময়ে। বাধ্য হয়ে ছাতা মাথায় করে কার্তিকবাবু বেরিয়ে পড়লেন। বাতাসে ছাতা গেল উল্টে। ছাতা হাত থেকে বেরিয়ে মাঠে বিচরণ করতে লাগলো। ছাতা কুড়োতে গিয়ে মাঠে আছাড় খেলেন। কি লজ্জা, কি লজ্জা! চাষিরা হাসতে লাগলো। ভাঙা ছাতা নিয়ে আবার শুরু করলেন যাত্রা। বৃষ্টির ছাট এবার সহ্য করতে লাগলেন। স্কুলের কাছাকাছি পৌঁছতেই দেখতে পেলেন কিছু ছাত্র স্কুলে না গিয়ে মাছ ধরছে। কার্তিকবাবুকে দেখে তারা লজ্জা পেল। স্কুলে পৌঁছলেন প্রায় 11:30টায়। কাকপক্ষীও নেই, রেনি ডে। এসে কিছু লাভ হলো না। লাভ একটাই, ছাত্রাবাসে বর্ষিয়ান কুক প্রফুল্লবাবু খাওয়ালেন জ্যান্ত কই মাছের ঝোল। তার জিভে যেন এখনো লেগে আছে। স্মৃতির সিন্দুক থেকে প্রায় বের করেন এই ঝোল। শুভেচ্ছান্তে আশিস চক্রবর্তী, ছোট শ্রীকৃষ্ণপুর, দাঁতন, পশ্চিম মেদিনীপুর। 50 বছর আগে স্মৃতিচারণা করেছেন বীরেন্দ্রনাথ মাইতি, বুলবুলচটি, খড়গপুর, পশ্চিম মেদিনীপুর থেকে। আজ থেকে প্রায় 50 বছর আগের কথা। সেদিন ছিল আমার গানের ফাইনাল ইয়ারের পরীক্ষা। পরীক্ষা সিট পড়েছিল আমাদের বীরভূমেরই সাঁইতিয়া স্টেশন থেকে 1 কিলোমিটার দূরে একটি স্কুলে। স্টেশনের ধার বরাবর হেঁটে যেতে হবে। আমাদের বাড়ি থেকে বেশ খানিকটা পায়ে হেঁটে একটা বাঁশবন পেরিয়ে তবে স্টেশন যেতে হতো। ওই দিন ভোর থেকেই মুষলধারে বৃষ্টি শুরু হলো। চারিদিক অন্ধকার হয়ে আছে, যেন সন্ধ্যা নেমেছে। সকাল 10টার সময় আমি আর শান্তা 1 হাঁটু জল ভেঙে পরীক্ষা কেন্দ্রে গিয়ে পৌঁছলাম। শান্তার বাড়ি স্টেশনের পাশেই। পরীক্ষা শেষ হতে হতে প্রায় 4টে বাজল। বৃষ্টি পড়ে চলেছে অবিরাম ধারায়। দুজনে একটা ছাতায় প্রায় ভিজতে ভিজতে এগোলাম। শান্তার ছাতাটা কেউ একজন নিজের মনে করে নিয়ে চলে গিয়েছিল, তাই এই অবস্থা। স্টেশনের কাছে শান্তা তার বাড়ি চলে গেল। আমিও বাড়ির দিকে চললাম। বাঁশবনের কাছাকাছি আসতে আরো বেশি অন্ধকার মনে হতে লাগলো। অথচ বিকেল 5টা বাজে মাত্র। গ্রামের রাস্তা, ইলেকট্রিক আলো নেই, বৃষ্টিতে লোকজনও নেই, জোরে হাওয়া বইছে। হঠাৎ মনে হলো কি যেন আমার শাড়ি ধরে টানছে। ভীষণ ভয় পেয়ে গেলাম। কোনো খারাপ লোকের পাল্লায় পড়লাম না তো? কিছুক্ষণ বাদে ভয়ে ভয়ে পিছন ফিরে দেখি একটা শুকনো গাছের ডালে আঁচলটা জড়িয়ে গেছে। মনে মনে ভাবছি রাস্তায় 2-1 থাকলে ভালো হতো। ও মা! সামনে তাকিয়ে দেখি দূর দিয়ে কে একজন যেন টোকা মাথায় যাচ্ছে। মনে সাহস এলো। ওনার কাছাকাছি যাওয়ার জন্য তাড়াতাড়ি চলতে লাগলাম। হঠাৎ পায়ে কাঁটা ফুটল। নিচু হয়ে কাঁটা বার করে সামনে তাকাতেই দেখি কেউ নেই, বরং পিছনে কে যেন আসছে অনুভব করলাম। প্রাণপণে দৌড়তে দৌড়তে বাঁশবন পেরিয়ে পুতুল মাসির বাড়ির সামনে গিয়ে পড়ে গেলাম। সেদিন পুতুল মাসি আমার জ্ঞান ফিরিয়ে বাড়ি দিয়ে গিয়েছিল। বাড়ি ফিরে আমার ধুম জ্বর। জানি না সেই ঘনঘোর বর্ষার দিনে আসলে কি ঘটেছিল, তবে সেদিনের কথা লিখতে গিয়ে আজও গাটা ছমছম করে উঠল। অঞ্জলি ভট্টাচার্য, কালীনাথ মুন্সি লেন, বরানগর, কলকাতা 36 থেকে। এই না হলে এতক্ষণে ঘনঘোর বর্ষার দিনের কথা বলবো, অথচ এরকম একটা গা ছমছমে গল্প আমাদের
লেখায় উঠে আসবে না, এ কি হতে পারে নাকি? সঞ্জীব রাহা কৃষ্ণনগর নদিয়া থেকে লিখেছেন, 1960-61 সালের কথা। তখন সপরিবারে গিয়েছিলাম মামার বাড়ির দেশ কোচবিহারে। ট্রেন, তারপর ঢাউস রেলের স্টিমারে গঙ্গা পেরিয়ে। তখন বেশি বর্ষণের জন্য কোচবিহারে সিমেন্ট কংক্রিটের বদলে টিনের ছাউনি দেওয়া বাড়ির সংখ্যা ছিল 99%। কোচবিহার শহরে মোট দিঘির সংখ্যা ছিল 31টি। বৃষ্টি হলে টানা 2-3 মাস ধরে ননস্টপ, কখনো টিপটিপ কখনো মুষলধারে, দিনের পর দিন রাতের পর রাত বৃষ্টি ঝরত। সেবার রথের মেলার আগের দিন ঘোর বর্ষায় প্রচণ্ড বৃষ্টি শুরু হলো। মুহূর্তের জন্য বৃষ্টি থামল না। রাতে ঘুম ভাঙলে টিনের চালে যেন চড়বড়ির মিলিত কনসার্ট বাজছে। পাশের নরসিংহ দিঘি ভেসে জল উপচে উঠল মামাবাড়ির উঠোনে রাস্তায়। আমরা ঘটি বাটি থালা গামছা ভাঙা ঝুড়ি চাপা দিয়ে সারাদিন মাছ ধরলাম। সে যে কি মজা! মৎস্য মারিব খাইব সুখে। সত্যি হয়ে গেল। শিবু মামার ছেলেকে সাপে কেটে দিলে ওঝার উচ্চস্বরে মন্ত্রোচ্চারণে যেন মেঘ ডাকছে। কুসংস্কার আর ভেলকিবাজির ফন্দি ফিকিরের সাহায্যে বিষহীন সাপে কাটা রোগীকে ভালো করার ম্যাজিক দেখালো ওঝা। বিকেলে ঘন ঘন ভূমিকম্পে টিন বাঁশের কাঠামোর চালা ঠকঠক শব্দে কেঁপে উঠল। আমরা দৌড়ে গেলাম দিঘির জলে তার অস্তিত্বের কারুকার্য দেখার জন্য। কিন্তু সেই ঘোর বর্ষার দিনে জলে ধুয়ে গেল আস্ত একটা রথের মেলা। আশ্চর্য। লিখেছেন সঞ্জীব রাহা, কৃষ্ণনগর নদিয়া থেকে। পম্পা সরকার লিখেছেন আসানসোল পশ্চিম বর্ধমান থেকে। সকাল থেকেই হাওয়া অফিসের পূর্বাভাস মিলে গেল। ঘুম চোখেই শুনতে পেলাম বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে। মা বলছেন, এরকম চলতে থাকলে আজ আর নাটক দেখতে যাওয়া হবে না। মায়ের কথায় ঘুমের রেশ গায়েব হয়ে গেছে আমার। তড়াক করে উঠে পড়লাম, না না মা, নাটক দেখতে যাবই, ছাতা নিয়ে যাব। মা বলল, এত বৃষ্টির মধ্যে নাটকের লোকজন আসবে কি করে? এ বৃষ্টি তো সর্বত্র হচ্ছে। ব্যাস, আকাশের অবিশ্রান্ত ধারা তখন আমার চোখে বন্যা এনে দিয়েছে। পড়তে বসে খাতার পাতায় কেবলই সূর্যের ছবি আঁকছি। কে যেন বলেছিল, খুব বৃষ্টি পড়লে সূর্যের ছবি আঁকতে, তবে বৃষ্টি থেমে যাবে। দুপুরের পর মিরাকল, বৃষ্টি একটু থামল এবং পশ্চিম আকাশে সূর্যের মৃদু আলোও ফুটল। সঙ্গে হাসি ফুটল আমার। দেখতে গেলাম নাটক গরম ভাত। আধ ঘন্টা হয়েছে, ব্যাস হুড়মুড়িয়ে বৃষ্টি। খোলা আকাশের নিচে দর্শক তখন যে যেদিকে পারে ছুটছে। আমিও মায়ের হাত ছিটকে জনস্রোতে গিয়ে উঠেছি সোজা মঞ্চের উপর। চারদিকে একেবারে ঠিক ঠিক করছে অচেনা মুখের ভিড়। সবাই বলছে, গরম ভাতটা ঠান্ডা হয়ে গেল বলে হাসাহাসি করছে। কিন্তু আমার মা কোথায়? বাড়ি যাব কি করে? আমি ভয়ে কাঁপছি। হঠাৎই দেখি এবং শুনি আমার নাম বলে পরিচিত এক কাকু মাইকে ঘোষণা করছেন আমার মা আমাকে খুঁজছেন। আমি সঙ্গে সঙ্গে কাকুর কাছে চলে যাই এবং মাকে দেখতে পাই। মা হারিয়ে গেলে যে কি ভীষণ ভয় তা সেদিন বুঝেছিলাম। লিখেছেন পম্পা সরকার, আসানসোল পশ্চিম বর্ধমান থেকে। সত্যি, মা হারিয়ে গেলে যে কি ভীষণ ভয় শুধু ছোটবেলায় কেন, বড়বেলাতেও বুঝতে পারি আমরা। ওই নিশ্চিন্ত আশ্রয়, ওই ভরসার হাত আর দ্বিতীয়টা পাওয়া যায় না সারা জীবনেও। শিপ্রা সাঁত লিখেছেন পুয়া, গড়হরিপুর, পশ্চিম মেদিনীপুর থেকে। শ্রাবণ বিকেলে 5 বন্ধু উদাসী মনে বৃষ্টির সুবাস মাখতে বেরিয়ে পড়লাম। আমরা সবাই রাজা, রাজার রাজত্বে। কাউকে না জানিয়ে মাঠের আলপথে পাড়ি দিলাম মামাবাড়ি। প্রায় 4 কিলোমিটার পথ। আমরা সবাই তখন 8 কিংবা 9। বললাম, ওই দূরে তেঁতুল গাছের মাথাটা দেখতে পাচ্ছিস? ওইখানে দুর্গা দালানের পাশেই মামাবাড়ি। মামাবাড়ির পুজোর গল্প করতে করতে খুশির মেজাজে চললাম। হঠাৎ ঘন কালো মেঘ ঘনিয়ে এলো। শুরু হলো ঝমঝমিয়ে বৃষ্টি। শুধু কি বৃষ্টি, সঙ্গে ঝড় আর শিলাবৃষ্টি। হোক বৃষ্টি, হোক ঝড়, তাতে আমাদের বা কি এসে যায়? আমাদের মনে তো মামাবাড়ির মজা। বাদল মেঘ মাদল বাজিয়ে চলেছে গুরু গুরু গগন মাঝে। বাতাসের শোঁ শোঁ শব্দ, গাছ ভাঙছে কড়কড় আওয়াজে। দূরের কিছুই দেখা যাচ্ছে না। সামনে শুধু জল থই থই বাড়িধারা। তেঁতুল গাছও কোথায় যেন হারিয়ে গেল। পূবালি হাওয়ায় জলের ছাট
চোখে মুখে চাবুকের মতো লাগছে। শিল পড়ছে টুপটাপ মাথায় গায়ে, শীতল শিল মুখে পড়ে ছুটছি। বর্ষারানীও ছুটছে পাল্লা দিয়ে, ঠকঠক করে কাঁপছি। বিদ্যুল্লতা ঘন ঘন বিদ্রুপের হাসি হেসে লুটোপুটি খাচ্ছে। কড়কড় করে বাজ পড়ছে। দুরন্ত দুর্ধর্ষ মনে 5 জন হাত ধরাধরি করে দৌড়চ্ছি, যাতে হারিয়ে না যাই। প্রকৃতি মায়ের কাছে সবাইকে হার মানতে হয়, তবু সেদিন সেই দুরন্ত শৈশব হার মানতে চায়নি। অবশেষে বিপদ কাটিয়ে স্বপ্নের মামাবাড়িতে পৌঁছে গেলাম। প্রায় 4 দশকের পরে ঘোর বর্ষার দিনে নাড়া দিল সাধের শৈশবকে। শিপ্রা সাঁত, পুয়া, গড়হরিপুর, পশ্চিম মেদিনীপুর থেকে লিখেছেন। আজ সবশেষে পূর্ব সাহেবগঞ্জ আত্রাই বাংলাদেশ থেকে আসা কাজী আবু জাফরের লেখা দিয়ে। কদমের মিষ্টি ঘ্রাণ ভেসে আসে। হাসনুহানা আর টগরের কথা মনে পড়ে। সাদা পাপড়িগুলো নেচে ওঠে বৃষ্টির ফোঁটায়। মাঝে মাঝে বিদ্যুৎ চমকায়। শেষ রাতে শুরু হয় বৃষ্টি। টিনের চালে ঝমঝম শব্দ। 2-1 ফোঁটা বৃষ্টি পড়ে ঘরের মেঝেতে। জানালার ওপারে পাট ক্ষেতগুলো সেরে নিচ্ছে স্নান পর্ব বহুদিন পর মনের সুখে। দূর হতে ভেসে আসে শৃগালের করুণ আর্তনাদ। কোথায় যাবে ওরা এ ঘোর বর্ষার দিনে একদল ছেলে মেয়ে নিয়ে? আমাদের সুশীলবাবু আর থাকতে পারল না বিছানায়। চারদিক অন্ধকার, মাঝে মাঝে বিদ্যুৎ চমকায়। মনে হয় কে যেন ছবি তুলে নিচ্ছে। সুশীলবাবু খাতা কলম নিয়ে বসে যান লিখতে। বৃষ্টি চলে গেলে কবিতাও হারিয়ে যাবে মন থেকে। এ শহরের সব কবি এখন জেগে আছে। বাণী দাও হে ঈশ্বর এই বর্ষার দিনে। উঁচু তালগাছের মাথায় এক বক দম্পতি। কচি কচি ছানাগুলো আগলে রেখেছে তারা দুজনে। সকালে আল ফুটলে একটা স্বস্তি ফিরে আসে। নিজে না খেয়ে ছোট পুঁটি মাছ তুলে দেয় সন্তানের কচি মুখে। শিকারীর ফাঁদ, সতর্ক দৃষ্টি, এসব নিয়েই বেঁচে থাকা। এই তো জীবন। এখন অনেক রাত। মাছগুলো দল বেঁধে কোথায় চলেছে জানে না। একটা নিরাপদ স্থানে নিশ্চয়ই। টিমটিমে লণ্ঠনের আলো জ্বালিয়ে একজন আসছে মাছের সন্ধানে। একদল কই মাছের সঙ্গে একটা সাপও বাসা বদল করছে। আর তারপরেই ঘটল সেই অঘটন। উল্টে পড়ল সেই মাছ শিকারী, নিভে গেল লণ্ঠন। এভাবেই সমাপ্ত হয় মাছ শিকার এক বর্ষায়। সেদিন মাছগুলো প্রাণে বেঁচে গেলেও পরদিন বা তার পরদিন কি ঘটেছিল ওদের ভাগ্যে কোনো এক বর্ষায় বাসা বদলের রাতে, সে কথা হয়তো লেখা হবে অন্য কোনো মাছ শিকারীর আত্মজীবনীতে। লিখেছেন কাজী আবু জাফর, সাহেবগঞ্জ আত্রাই, বাংলাদেশ থেকে। এই লেখার সঙ্গেই শেষ হলো আমাদের আজকের বুধ সকালে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর ঘোর বর্ষার দিনে লিখে ফেলুন আমাদের নানান ঘটনা, দুর্ঘটনা, ভালো লাগা, খারাপ লাগার নানান কথা, অনুভূতি, আবেগের কথা। সঙ্গে ছিলাম সুতপা চট্টোপাধ্যায়। অনুষ্ঠানটির সম্পাদনায় রিয়া ঘোষ, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস।